তাহলে আন যোগ নীল যোগ আন যোগ ইয়াম এটা যুক্ত করে দিচ্ছি। তাহলে ইউটা বড় হতে থাকবে প্রথমটা, পরপর যা যা লিখেছি কিছু যেন মিস না হয়। নীল ইউএন আইইউএম, ক্লিয়ার? পরপর সব লিখে দিলাম, প্রথমটা বড় হাতের। এবার এর সংকেতটা কী যদি বলে যে 101 মৌল যেটা আছে তার সংকেতটা কী? সংকেত হবে কী হবে? দেখো প্রথমটা যেমন বড় হাতের ইউ ছিল হবে যে 1 0 আর 1-এর জন্য যে নামগুলোর প্রথম অক্ষরগুলো নেব ইউ এন আর ইউ, ইয়ামের আই নেব না, ঠিক আছে? ইউ এন ইউ, ইউ এন ইউ, তাহলে এটা হচ্ছে সংকেত, এটা হচ্ছে নাম। ঠিক একই রকমভাবে 102 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নামকরণটা কী হবে? 102, তাহলে 1 হলে কী হবে? আন, 0-এর জন্য নীল, 2 আছে, 2 হলে কী হবে? বাই, বাই যোগ ইয়াম আইইউএম। লক্ষ্য করো এখানে একটা জিনিস লক্ষ্য করবে, দেখো দুটো আই চলে এসছে, বিআই এর আই আর আইইউএম এর আই, দুটো আই পরপর চলে এসছে, দুটো আই থেকে একটাই নেব আমরা, পরপর লিখে দেব। ইউটা বড় হাতের নিয়ে, ইউটা বড় হাতের হবে আন নীল বিয়াম। সংকেতটা কী হবে? ইউ এন বি, ইউ এন বি, এটা গেল 102। 103-এর ক্ষেত্রে কী হবে? 103 আমরা একটু স্টেপ জাম্প করে করে যাচ্ছি, পরপর করলে তো অনেকটাই সময় লাগবে, তোমরা পরপর বাড়িতে করবে। আমরা ধরো একটা করছি 109-এর জন্য করছি, তাহলে কেমন হবে? 1-এর জন্য আন, 0-এর জন্য নীল, আর 9-এর জন্য ইন, ই ডবল এন, ইন যোগ ইয়াম, ঠিক আছে? তাহলে নামটা কী হলো? আন, দেখো আন আর এই নীল দুটো এন কিন্তু পরপর আসছে, কোনো সমস্যা নেই, 3টে এন হলে আসবে না পরপর, তাহলে আন নীল ইনিয়াম, ই ডবল এন থাকলো আইইউএম, সংকেত হচ্ছে ইউএনই, ইউএনই, ক্লিয়ার? ধরো 111 আছে, তার জন্য কী হবে নামকরণটা? 111, 111 3টেই এক, তাহলে সবগুলোই আন হবে, ইউএন যোগ ইউএন যোগ ইউএন যোগ ইয়াম, তাহলে কী হলো? আন আন ইউনিয়াম, আন আন ইউনিয়াম, সংকেত হচ্ছে ট্রিপল ইউ, ক্লিয়ার? ধরো 118 পর্যন্ত আমরা করব এইভাবে নামকরণ, তার উপরে আর যাবো না, এই পর্যন্তই মৌল আবিষ্কৃত। তাহলে 118 পর্যন্ত মৌল করব। 118-র জন্য কী হবে দেখি একটু, তাহলে 1 1 8, 1-এর জন্য আন, আবার 1-এর জন্য আন, আর 8-এর জন্য কি আছে? অক্ট, ওসিটি অক্ট যোগ ইয়াম, তাহলে এখানে নামটা কী হবে? পরপর লিখে দেবো, ইউএন ইউএন অক্টিয়াম, অক্টিয়াম, সংকেত ইউ ইউ ও, ইউ ইউ ও, ক্লিয়ার? তাহলে এইভাবে 101 থেকে শুরু করে 118 পর্যন্ত যে সমস্ত মৌল আছে সবার নামকরণ এইরকম নিয়মেই হবে। খুব সিম্পল ব্যাপার, বুঝতে পারছো? আমি 4-5টা করলাম, তোমরা প্রত্যেকটা বাড়িতে খুব ভালোভাবে করে নেবে। শুধু এই 0 থেকে 9 পর্যন্ত যে নামগুলো আছে সেই নামগুলো ভালো করে মুখস্থ করে নেবে। মুখস্থ করলে তোমরা যাই নামকরণ দিক না কেন পরীক্ষাতে সেগুলোই কিন্তু করতে পারবে, ঠিক আছে?
এবার দেখো পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝো? পরমাণুর যে ব্যাসার্ধ সেটাকে পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়। অর্থাৎ একটা পরমাণু যদি আমরা আঁকি, নিউক্লিয়াস থাকে তার কেন্দ্রে এবং বাইরে বিভিন্ন বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে, এটা আমরা জানি। ধরো এখানে ইলেকট্রনটা আছে, বাইরে একটাই কক্ষপথ আছে এবং ইলেকট্রন একটাই আছে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কোনটা? যে নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রন পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এবার এই পারমাণবিক ব্যাসার্ধকে এখানে 3 রকমভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, 3 রকমভাবে ভাগ করে। 1 নম্বর কি? সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ। 2 নম্বর হচ্ছে ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ। আর 3 নম্বর হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এই 3টে ব্যাসার্ধ সম্পর্কে আমরা একটু সংজ্ঞাগুলো শিখে নেব। দেখো প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধটা কি? সমযোজী ব্যাসার্ধ করতে গেলে সমযোজী যৌগ নিতে হবে বা সমযোজী অণু নিতে হবে। সমযোজী অণু নিলে আমাদের মানে জিনিসটা একটু বোঝাতে সুবিধা হবে। ধরো একটা সমযোজী অণু নিচ্ছি, Cl2 অণু। Cl2 অণু, ক্লোরিন অণু, এটা একটা সমযোজী অণু। এখানে দুটো ক্লোরিন পরমাণুর যে নিউক্লিয়াস দুটো আছে, সেই দুটো পরস্পরের উপর ওভারল্যাপ করেছে, করে এই সমযোজী বন্ধনটা সৃষ্টি হয়েছে। ওভারল্যাপ করে এখানে সমযোজী বন্ধনটা সৃষ্টি হয়েছে, এটা আমরা জানি। সমযোজী এক বন্ধন সৃষ্টি হয়েছে। এবার এই যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস দুটোর মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বের অর্ধেককে, সেই যে দূরত্বের অর্ধেককে বলা হচ্ছে এর সমযোজী ব্যাসার্ধ। অর্থাৎ এইটা যদি পুরোটা আর হয়, তাহলে সমযোজী বন্ধনের সমযোজী ব্যাসার্ধ সেটা হবে r/2। ঠিক আছে? তাহলে কি বললাম? যে কোনো সমযোজী অণুর ক্ষেত্রে দুটো যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। এটা মিটে গেল, খুব সহজ ব্যাপার। এরপর বলছে ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধটা কি? ধাতব ব্যাসার্ধ নিতে গেলে ধাতুকে নিতে হবে। তাহলে ক্লোরিনকে এখানে কিন্তু নিলে হবে না উদাহরণ হিসেবে, তাহলে এখানে একটা ধাতু নিতে হবে। যেমন সোডিয়াম ধাতু আছে, সোডিয়াম ধাতু তার যে ক্লাস আছে, সোডিয়াম ধাতুর যে ক্লাস থাকে, সেই ধাতব ক্লাসে আমাদের ফিরে যেতে হবে। তাহলে ধাতব ক্লাসের মধ্যে দেখব যে সবচেয়ে কাছাকাছি যে দুটো পরমাণু আছে, সোডিয়ামের যে ক্লাস আছে, সলিড ক্লাস, কঠিন ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে সবচেয়ে কাছাকাছি যে দুটো পরমাণু আছে, সোডিয়াম পরমাণু, সেই সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুটি পরমাণুর মধ্যবর্তী যে দূরত্ব, তার অর্ধেককে, সবসময় দেখো দূরত্বের কিন্তু অর্ধেককে নেওয়া হচ্ছে, মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হচ্ছে তার মেটালিক রেডিয়াস। তাহলে সমযোজী অণুর ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ আঁকবো, আর মেটালের ক্ষেত্রে মেটালিক রেডিয়াস আঁকবো। 3 নম্বর হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। ভ্যান ডার ওয়ালস রেডিয়াস সাধারণত গ্যাসীয় পরমাণুর ক্ষেত্রে আঁকা হয়, কিন্তু কঠিন পরমাণুর ক্ষেত্রে, কঠিন অবস্থায় কোনো একটা পরমাণু, কোনো একটা অণুকে যদি কঠিন অবস্থায় রাখি, তখন আমাদের ভ্যান ডার ওয়ালস রেডিয়াসটা নির্ণয় করা যায়। তবে সাধারণত গ্যাসীয় মৌলের ক্ষেত্রেই নির্ণয় করা হয় এটা। দেখো গ্যাসীয় অবস্থায় দেখা যাচ্ছে এই কোনো একটা মৌল অণুকে তার কঠিন অবস্থায় আঁকা হচ্ছে, কঠিন অবস্থায় কোনো একটা অণুকে নিয়ে যাওয়া হয়েছে, মনে করো ক্লোরিন অণুকেই কঠিন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। তাহলে ক্লোরিনের Cl2 অণু এরকমভাবে একটা আছে, আবার তার নিকটবর্তী আর একটা Cl2 অণু এইভাবে আছে, এইভাবে Cl2 অণু আছে। এর নিউক্লিয়াস এটা Cl2 অণু একটা, আর একটা Cl2 অণু, এরকম একাধিক গ্যাস অণু আলাদা আলাদাভাবে আছে। এবার বলছে যে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস যখন ক্যালকুলেশন করবে, তখন ওই নিকটবর্তী দুটো ক্লোরিন অণু নিলাম, সেই অণুর নিকটবর্তী যে নিউক্লিয়াস আছে, সেই যে মধ্যবর্তী দূরত্ব তাদের, সেই মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, বুঝতে পেরেছ? তাহলে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস নিতে গেলে কিন্তু দুটো ক্লোরিন অণু নিয়েছি, তাদের যে নিকটতম নিউক্লিয়াস আছে, সেই নিকটতম নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। তাহলে এই 3টে আমরা রেডিয়াস সম্পর্কে আলোচনা করলাম।
এবার হচ্ছে আয়নীয় ব্যাসার্ধ। আয়নীয় ব্যাসার্ধটা কি? আয়নীয় ব্যাসার্ধ হচ্ছে কোনো একটা মৌলকে যদি আয়নীয় অবস্থায় নিয়ে যাই, অর্থাৎ প্লাস বা মাইনাস অবস্থায় যখন নিয়ে গেলে তার সর্ববহিঃস্থ কক্ষের যে ইলেকট্রনটা থাকবে সেই পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলা হচ্ছে আয়নীয় ব্যাসার্ধ। ঠিক আছে, এবার আয়নীয় ব্যাসার্ধের বিভিন্ন যে ক্রম, আয়নীয় ব্যাসার্ধের যে আকারের বিভিন্ন ক্রম, সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। দেখো, যদি বলি আমরা যে সোডিয়াম পরমাণু ও Na+ পরমাণু, এর মধ্যে আকার কার বেশি, আকার কার বড় এবং কেন? যদি এরকম প্রশ্ন আমরা দেখি তাহলে আমরা কি বলবো? Na বড় না Na+ বড়, কোনটার সাইজ বেশি? তাহলে এই সাইজ ক্যালকুলেশন করতে গেলে আমরা প্রথমেই Na এবং Na+-এর মধ্যে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যাটা ক্যালকুলেশন করে ফেলব। তাহলে Na এবং Na+-এর মধ্যে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা ক্যালকুলেশন করতে গেলে প্রথমে আমরা Na-কে নিচ্ছি। Na-এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত? প্রোটন মানে পারমাণবিক সংখ্যা, সেটা আমরা জানি 11 হয়। ইলেকট্রন সংখ্যা কত? Na যেহেতু নিঃসরিত মৌল আছে, তাহলে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা নিশ্চয়ই সমান, তাহলে প্রোটন 11টা, ইলেকট্রন 11টা আছে। প্রোটন মানে সবসময় পজিটিভ চার্জকে ডিনোট করছে, আর ইলেকট্রন মানে সবসময় আমরা জানি নেগেটিভ চার্জকে ডিনোট করছে। অর্থাৎ Na পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস যেটা আছে, নিউক্লিয়াসের চার্জ 11টা প্লাস চার্জ আছে এবং ইলেকট্রনের চার্জ 11টা মাইনাস। তাহলে এখানে 11টা প্লাস 11টা মাইনাসকে আকর্ষণ করছে, ফলে এটা নিঃসরিত হয়ে আছে। Na+-এর ক্ষেত্রে প্রোটন কটা? আচ্ছা, প্রোটন কিন্তু কোনো দিন চেঞ্জ হয় না, কোনো একটা মৌলের ক্ষেত্রে কোনো দিন প্রোটন চেঞ্জ হয় না, সেটা মাথায় প্লাস মাইনাস যাই হোক না কেন। তাহলে প্রোটনটা লক্ষ্য রাখবে, প্রোটন সবসময় 11টা 11ই থাকবে সোডিয়ামের জন্য। তাহলে এখানে 11টা পজিটিভ চার্জ আছে। আর ইলেকট্রন সংখ্যা কত হবে? এর মাথায় একটা প্লাস লেখা মানে এখানে ইলেকট্রন সংখ্যা কিন্তু এক একক কমে গিয়েছে। তাহলে কমে গেলে এখানে ইলেকট্রন কটা থাকবে? 10টা। তাহলে এখানে 10টা কিন্তু নেগেটিভ চার্জ হয়ে গেল। এবার ভালোভাবে লক্ষ্য করো এখানে যে Na+ যেই হয়ে গেল, পজিটিভ চার্জ কিন্তু একই রকম রয়ে গেছে, অর্থাৎ বেড়ে গেছে, আর নেগেটিভ চার্জ কিন্তু কমে গিয়েছে। অর্থাৎ আকর্ষণ বল যদি বলি, যে আকর্ষণটা কোথায় ভালো হবে? 11টা প্লাস 11টা মাইনাসকে এখানে আকর্ষণ করছিল, এইটা ভালো হবে, না 11টা প্লাস 10টা মাইনাসকে আকর্ষণ করছে, এটা ভালো হবে? নিচেরটাতে। এখানেই কিন্তু আকর্ষণ বলটা বেশি হবে, এখানে আকর্ষণ বল বেশি হবে, কারণ 11টা প্লাসকে 10টা মাইনাসকে আকর্ষণ করাটা সহজ হবে, কারণ এখানে মাইনাস চার্জের পরিমাণটা কমে গিয়েছে। তাহলে এখানে আকর্ষণ বল বেশি।